গোপাল যখন সমুদ্রের ভেতরে থাকা ওই জাদুকরী মহলের ব্যাপারে জানতে পারে তখন সে কৌশলে ওই মহলের ভেতরে যায় আর সে জাদুকরের জাদু ভেঙে সেই মহলের ভেতরে যারা আটকা পড়েছে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এখানে তার গ্রামের বাইরে একটি মেয়ে ছিল, সে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে থাকা সবাইকে তো আমি চিনি, ওরা আমার গ্রামের, কিন্তু তোমাকে চিনতে পারলাম না। তুমি কে? তুমি এখানে কিভাবে আসলে? তুমি মহলের ভেতরে যে মেয়েটিকে মূর্তি হিসেবে দেখতে পেয়েছ, যে সিংহাসনের মধ্যে বসেছিল, আমি হচ্ছি সে। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তোমাকে দেখে তো আমাদের এই গ্রামের মনে হচ্ছে না। আমাদের এই গ্রামের হলে তো তোমাকে আমি দেখতাম কখনো না কখনো। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি তোমাদের এই গ্রামের না, আমি অন্য একটা গ্রাম থেকে ঘুরতে এসেছিলাম। কিন্তু পরবর্তীতে আমি যাওয়ার পথ হারিয়ে ফেলেছিলাম, যার কারণে রাত হয়ে গিয়েছে। আর রাতের বেলা আমি সাগরের পাড়ে এসেছিলাম। তখনই এই মহলটা হঠাৎ করে আমার চোখের সামনে ভেসে ওঠে, আর আমি লোভের বশবর্তী হয়ে এই মহলে আটকা পড়ে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। কিন্তু এখন তো অনেক রাত, এখন তুমি কিভাবে তোমার বাড়িতে যাবে? তার উপর তুমি তো পথ হারিয়ে ফেলেছ। আচ্ছা, আমার গোপালের সাথে কিছু কথা আছে, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। মেয়েটির কথা শুনে গ্রামবাসীরা এখান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। গ্রামবাসীরা মোটামুটি সবাই সেখান থেকে চলে গেছে। তারপর মেয়েটি গোপালকে বলে, আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলেছি। আমি অন্য কোনো গ্রাম থেকে এখানে আসি নাই। আমি হচ্ছি একটা পরী। আমি পরীর দুনিয়া থেকে আপনাদের দুনিয়ায় এসেছি। এখন আমি চাচ্ছি না আমার দুনিয়ায় ফিরে যেতে, কারণ ওখানে আমি পেরে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ওরা আমাকে ধরতে পারলে চিরতরে বন্দি করে রাখবে। তাই আমি চাই আপনি আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিন। এসব কি বলছেন আপনি? পরী? আপনাকে দেখে তো পরী মনে হচ্ছে না। পরীদের তো শুনেছি ডানা থাকে, তো আপনার তো কোনো ডানা নেই। আমার মনে হয় তো আপনি মিথ্যে কথা বলছেন। গোপালের এ কথা শুনে তার সন্দেহ দূর করার জন্য মেয়েটি তার আসল রূপে ফিরে আসে। এটা দেখে তো গোপাল পুরো অবাক হয়ে যায়, কারণ সে প্রথমবারের মতো সরাসরি সামনে থেকে একটা পরীকে দেখতেছে। দেখো গোপাল, তুমি একদম ভয় পেও না, আমি একটা ভালো পরী। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি সাধারণ মানুষের মতো বসবাস করতে চাই। তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দিলেই হবে। তোমাকে আশ্রয় দেব, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে তো আমার মা থাকে, আর আমার ঘরে শুধুমাত্র দুটোই কক্ষ আছে। একটাতে আমার মা থাকে আর অন্যটাতে আমি থাকি। এখন তোমার মতো একটা যুবতী মেয়ে যদি আমার সাথে এক ঘরে থাকে, তাহলে লোকজন এটা নিয়ে অনেক কথা বলবে। গোপাল, তুমি হয়তো ভুলে গেছো, আমি একটা পরী। আমি চাইলে যে কোনো রূপ ধারণ করতে পারি। আমি একটা ছোট্ট বাচ্চার রূপ ধরে তোমার সাথে তোমার বাড়িতে থাকব। তাহলে কেউ আর কিছু বলবে না। বাহ, তোমার তো দেখি বেশ বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। এরপর গোপাল ওই পরীটিকে তার সাথে করে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে তার বাড়িতে পৌঁছে যায়। তার মা তখন তার জন্য ঘরের বাইরে বসে অপেক্ষা করছিল। কি রে বাবা গোপাল, আজকে এত লেট করে ফেললে? কোনো সমস্যা হয়নি তো? তোকে আগেই বলেছিলাম রাতের বেলা যাওয়ার দরকার নেই, কিন্তু তুই তো কোনো কথাই শুনিস না। আচ্ছা যাই হোক, তোর সাথে এই ছোট্ট মেয়েটিকে? মা, এই মেয়েটা একটা অনাথ মেয়ে, দুনিয়াতে ওর কেহ নেই। আমি দেখলাম জঙ্গলে মেয়েটা একা একা পড়ে কাঁদছে। তখন আমি ভাবলাম যে একে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে আসে। সে যদি আমাদের সাথে থাকে তাহলে সে অনেক ভালো থাকতে পারবে। এভাবে জঙ্গলে পড়ে থাকাটা ওর জন্য নিরাপদ নয়। বাহ, বেশ ভালো কাজ করেছিস বাবা। এখন যা, ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে রীতিমতো গোপাল তার কাজের উদ্দেশ্যে বের হয়। তখন তার সাথে সেই পিচ্চি মেয়েটি, অর্থাৎ ওই পরীটিও বের হয়। এরপর চলতে চলতে তারা জঙ্গলের অনেক ভেতরে চলে আসে। সেখানে এসে গোপাল কাঠ কাটতে শুরু করে। হঠাৎ করে কুড়ালটি তার পায়ের মধ্যে লেগে যায়, আর তার পা কেটে রক্ত বের হতে লাগে।
ওরে মারে, মরে গেলাম রে, আমার পা কেটে গেছে, কতখানি কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, আমার পাটা তো মনে হচ্ছে ফেলে দিতে হবে। আরে গোপাল, তুমি তো বাচ্চাদের মতো কান্না করছো। আচ্ছা, তুমি কান্না বন্ধ করো, আমি এটা ঠিক করে দিচ্ছি। তারপর পরী তার জাদুর শক্তি ব্যবহার করে গোপালের পা ঠিক করে দেয়। গোপালের পায়ে একদম মিশে গেছে, মনে হচ্ছে না যে এখানে কোনো কিছু হয়েছে বা কাটা গেছে। আরে বাহ, তুমি এটা কিভাবে করলে? আমার পায়ের ব্যথা তো একদম শেষ হয়ে গেছে। আর দেখো, আমার পাটা যে কাটা গেছিল এটা একদম মিশে গেছে। তুমি তো বেশ কাজের। তোমার কাছে এত শক্তি থাকার পরও তুমি তোমাদের দুনিয়া ছেড়ে আমাদের দুনিয়ায় পড়ে আছো। আরে গোপাল, বাদ দাও এসব। তোমাদের দুনিয়ায় আমি কেন পড়ে আছি এটা তুমি আস্তে ধীরে বুঝে যাবে। আচ্ছা, তুমি এখানে কাঠ কাটার দরকার নেই। একটা কাজ করো, আমি তোমাকে অনেকগুলো কাঠ দিয়ে দিচ্ছি, তুমি এখনো নিয়ে নাও। এরপর পরী তার জাদুর মাধ্যমে অনেকগুলো কাঠের ঘড়ি তার সামনে হাজির করে। এগুলো দেখে তো গোপাল রীতিমতো অবাক হয়ে যায়। আরে বাহ, তুমি তো কেবল একের পর এক চমক দেখেই যাচ্ছ। এভাবে কাঠ পেতে থাকলে তো আমাকে আর কষ্ট করে কাঠ কাটতেই হবে না। আচ্ছা গোপাল, তুমি আমাকে বলো তো, তুমি এই কাঠগুলো দিয়ে কি করো? এগুলো তুমি কেন কাটো? এগুলো কি এখন কি করবে? আরে এটা বোঝো না, এগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করব। তারপর ওখান থেকে আমি কিন্তু টাকা পাবো, আর এগুলো দিয়ে চলতে পারবো। তারপর গোপাল আর কিছু না বলে এক ফুটলি কাঠ তার মাথায় তুলে নেয়। তারপর বাজারের দিকে হাঁটতে শুরু করে। আরে গোপাল, তুমি এখনো মাথায় করে কষ্ট করে নিয়ে যাচ্ছ কেন? আরে মাথায় করে না নিলে কিভাবে নিয়ে যাব বলো তো? আমাকে তো মাথায় করে নিয়ে যেতে হবে। তারপর পরীটি তার রূপ বদল করে, একটি গরু হয়ে যায়। তারপর সে বলে, গোপাল, তুমি একটা কাজ কর, এবার এই কাঠের ঘাটটি আমার পিঠের উপর তুলে দাও। আমি এই কাঠের ঘাটটিগুলো তোমাকে বাজার অবধি নিয়ে দেব। তারপর গোপাল কাঠের ঘাটটি সেই গরুটির ওপরে তুলে দেয়, মানে ওই পরীর ওপর তুলে দেয়। তারপর সে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা বাজারে চলে আসে। বাজারে এসে দেখে সেই মাছ বিক্রেতা এখনও মার বিক্রি করতেছে। আরে রমেশ ভাই, আজকে তো দেখছি আপনি আমার আগেই চলে এসছেন। আজকে তো মনে হচ্ছে বেশ ভালোই মাছ পেয়েছেন। আরে না গোপাল, এখানে খুব বেশি একটা মাছ নেই। অবস্থা আগের মতো এখন আর চলে না, তারপরও যা পায় তাতেই শুক্রিয়া। তা ঠিক বলেছেন, বেশি একটা লোভ করা ভালো না। আর কখনো রাতের বেলায় ওই সাগরের পাড়ে যাবেন না। আরে গোপাল, কি বলছো? ন্যাড়া বেলতলা একবারই যায়, আমাকে কি পাগলে পেয়েছে যে আবার ওখানে যাব, তাও আবার রাতের বেলা? আচ্ছা যাই হোক, তুমি তো দেখেছি যে গরুও কিনে নিয়েছো কাঠ বোঝাই করার জন্য। তারপর এখানে তাদের মধ্যে আরও অনেক কথাবার্তা হয়। গোপাল তার কাঠগুলো বিক্রি করে সেই গরুটাকে নিয়ে তার বাড়ির দিকে ফিরে যায়। যখনই তারা তাদের বাড়ির কাছাকাছি চলে আসে, তখনই পরীটি গরুর রূপ থেকে সে বাচ্চা রূপে চলে আসে, আর দুজনেই তাদের বাড়িতে চলে যায়। রাতের বেলা তারা তিনজন একসাথে বসে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষে গোপাল বাচ্চাকে নিয়ে তার রুমে চলে যায়, আর তার মা অন্য রুমে শুয়ে পড়ে। তখন ওই পরীটি গোপালকে বলে, আচ্ছা গোপাল, তুমি আমাকে বলো তো, তুমি যে এই কষ্ট করে কাঠ কাটো, আজকে তো আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, আজকে কষ্ট করে কাটতে হলো না। মনে কর তোমরা কষ্ট করে কাঠ কাটো, তারপর সেগুলো কষ্ট করে বোঝাই করে বাজারে নিয়ে যাও, তারপর সেগুলো মানুষকে দাও, তার বিনিময়ে মানুষ তোমাদেরকে টাকা দেয়। এই টাকা দিয়ে তুমি কিভাবে চলো? আসলে তোমাকে কিভাবে বোঝাবো, তুমি তো আমাদের পৃথিবীতে নতুন। আচ্ছা তারপরও শোনো, দেখো, মানুষ তোমাদের মতো এত পরিপূর্ণ না। আমাদের কাছে সবকিছু থাকে না, মানে একা একজন মানুষের পক্ষে দুনিয়ার সবকিছু করা সম্ভব নয়। আমরা একজন একজন এক একটা কাজ করে আমাদের যে পরিমাণ জিনিস দরকার হয় সেটা রেখে দিয়ে বাকিটা বিক্রি করে দিই। তার বিনিময়ে আমরা টাকা পাই, আর টাকা খরচ করে আমরা আমাদের প্রয়োজন মতো জিনিস কিনতে পারি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তোমাদের ব্যাপারটা এখন পুরোপুরি বুঝে গেছি। আমি তো এতদিন চিন্তা করতাম যে কাগজের নোট দিয়ে তোমরা আসলে কি করো।
আরে এই কাগজের নোট তো এখন আধুনিক সভ্যতার একটি অনন্য আবিষ্কার। একটা সময় তো এই কাগজের নোট ছিল না, তখন মানুষ সম্পদ অদল বদল করত আর এভাবেই তাদের জীবন চলত। কিন্তু এটা ছিল একটু কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। এই কারণে জিনিসটা এখন উন্নতি হতে হতে কাগজের নোট অবধি আসছে। আচ্ছা, এই কাগজের নোট দিয়ে যদি সবকিছু কেনা যায়, তাহলে তোমার তো আর কষ্ট করে কাঠ কাটতে হয় না, আবার সেই কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে হবে না। তোমার তো ডাইরেক্ট টাকা হলেই হবে। আরে ডাইরেক্ট টাকা কোত্থেকে আসবে? কোনো একটা কাজ করতে হবে বা কিছু একটা করতে হবে, সেটা বিক্রি করে তো টাকা পাবো। তারপর পরী তার কারিশমা দেখায়। সে তার মন্ত্র বলে সেখানে একটি সোনার হাড়ি নিয়ে আসে। গোপাল, দেখো, এটি একটি সোনার হাড়ি। তোমার এখন এটাই হলে হবে। তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না, সেগুলো নিয়ে বাজার বিক্রি করতে হবে না। এখন তুমি এটার মাধ্যমে তোমার জীবন পুরোটা কাটিয়ে দিতে পারবে আর তোমার সকল প্রয়োজন মেটাতে পারবে। আরে তুমি কি বলছো? আমি এই সোনার হাড়িটাকে বিক্রি করে দেব? এই সোনার হাড়িটা যদি আমি বিক্রি করতে চাই, তাহলে তো রাজামশাই বলবে যে এটা তার খাজানা থেকে চুরি করা। আরে বোকা, আমি তোমাকে কখন বললাম যে আর এটা নিয়ে বিক্রি করে দিতে? তুমি যখন এই হাড়িটাতে হাত দেবে কিংবা এটা যদি উল্টো করে ধরো, তাহলে এটা থেকে টাকা পড়বে, টাকা যেটা দিয়ে তুমি তোমার প্রয়োজনের সকল জিনিসগুলো নিতে পারবে। আরে কি বলছো? সত্যি এরকমটা হয় নাকি? তারপর গোপাল অতি উৎসাহের সাথে সেই হাড়িটির ভেতরে হাত দেয়, আর হাত বের করতে তার হাতে অনেকগুলো সোনার মোহর চলে আসে। আরে বাহ, এটা তো খুবই চমৎকার। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন তো আমাকে আর কিছুই করতে হবে না। আমার যা কিছু লাগে, এখন এই হাড়ির ভেতরে হাত ঢুকিয়ে টাকা বের করে নেব আর সেটা কিনে নেব। আচ্ছা গোপাল, একটা কাজ কর, অনেক রাত হয়ে গেছে, আবার ঘুমিয়ে পড়ো। তারপর ওই পরীটি আর গোপাল ঘুমিয়ে পারে, আর অন্যদিকে তখন তোলপাড় চলতে থাকে ওই সমুদ্রের পাড়ে। আবারও সেই মহলটিকে বেশে উঠতে দেখা যায়। এবার শুধু সেখানে সেই মহলটি নয়, মহলের ভিতর একটি তান্ত্রিককেও দেখা যায়। এটি হচ্ছে সেই তান্ত্রিক যে ওই মহলটিকে তৈরি করেছে। মূর্খ মানব, তোর এত বড় স্পর্ধা! তোর কারণে আমার 100 বছরের সাধনা ব্যর্থ হয়ে গেছে। আমি তোকে এভাবে ছাড়ব না। তোর কপালে খুব দুঃখ আছে। আর ওই পরী, তুই অন্য দুনিয়া থেকে এ দুনিয়ায় এসে আমার প্ল্যান সব ভেস্তে দিয়েছিস। এরপর তান্ত্রিকটি একটি জাদুর আয়নার মধ্যে দেখতে থাকে গোপাল আর পরীটি এখন কোথায় আছে। তার আয়নার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছিল গোপাল আর ওই পরীটি রাতে একই ঘরে ঘুমাচ্ছে। আরে বাহ, আমার রাতের ঘুম হারাম করে তোরা এখন আরামে ঘুমোচ্ছিস। তোদের এই ঘুম আর দীর্ঘস্থায়ী হবে না। আমি আসছি তোদের ঘুম হারাম করতে। তারপর তান্ত্রিকটি গোপাল আর ওই পরীটির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তো বন্ধুরা, 2 নাম্বার পর্ব এখানেই শেষ। 3য় পর্ব দেখতে হলে কমেন্টের পরবর্তী লেখে কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি 3য় পর্ব দেওয়া হবে।